নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে তোমাদের যেমন আমি কথা দিয়েছিলাম যে এবার থেকে দেখো, আমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের উপর সেট এনেছিলাম, বাট আমি দেখলাম যে অনেকেরই চ্যাপ্টার ওয়াইজ করা আছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক দিন ধরে রেডি আছো, তারা অনেকেই চ্যাপ্টার ওয়াইজ তোমরা সেট করেছো। এই চ্যাপ্টার ওয়াইজ যেসব অঙ্কের যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমরা করেছো। তো এই কারণে আমি ভাবলাম যে ম্যাথটাকে প্র্যাকটিস সেট অনুযায়ী দিই, যে বিভিন্ন টাইপের অঙ্ক তোমাদের এক একটা সেট দিই, যেখানে 10টা করে অঙ্ক থাকবে এবং সেগুলো তোমরা প্রতিনিয়ত প্রতিদিন এই 10টা করো বা আরও তোমরা সেটা করতে পারো, তোমাদের মতো প্র্যাকটিস করতে পারো। কিন্তু এই 10টা করে সেট, এই 10টা করে তোমরা কোশ্চেন, সেটা তোমরা প্রতিদিন যদি কমপ্লিট করো, তো এটাই যখন তোমার মানে বিশেষ করে আমি রেলের উপর টার্গেট করে কিন্তু এই সেটগুলো বানাচ্ছি, ম্যাথের সেট। এবং এগুলো কিন্তু আপকামিং আরও যেসব পরীক্ষা আছে, তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিএইচএসএল এমটিএস, এই যে প্যাটার্ন রেলওয়ে সিএইচএসএল এমটিএস, এই প্যাটার্নের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু তোমার এই সেটগুলো, ম্যাথের সেটগুলো করা হবে। ওকে, তো সেইগুলো তোমরা প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের অঙ্কগুলো সবসময় যে সূত্র, বিভিন্ন সূত্র আছে, বিভিন্ন পদ্ধতি আছে, কিছু টেকনিক আছে, খুব শর্টকাট টেকনিক আছে। তবে যদিও শর্টকাট টেকনিক আমি বিশ্বাসী না, আমি অ্যাকচুয়ালি ওটাই তোমাদের শর্টকাট হবে। কিন্তু যে মানে কি বলবো, যে লজিকে তোমাদের বুঝতে হবে, সেই লজিকটা বুঝলেই তবে কিন্তু সেটা শর্টকাট জিনিসটাও তোমাদের মনে থাকবে। ওকে, তো সেইভাবেই আমি সেটগুলো করাবো। তো এর আগে আমি কিছু সেট দিয়েছিলাম, সেগুলো তোমরা দেখতে পারো যে আমি কীভাবে করাই, কীভাবে পড়াই। তো তারপরে তোমরা অঙ্কগুলো করতে পারো যারা এগুলো পারবে। আমি কিছু কোশ্চেন ইজি থাকবে, টাফ থাকবে, হ্যাঁ, আস্তে আস্তে লেভেল বাড়াবো। তো সমস্ত ধরনের কোশ্চেনই কিন্তু থাকবে। তো যাদের ক্ষেত্রে ইজি মনে হবে তারা জাস্ট নিজেরা করে অ্যাভয়েড করতে পারো। আর যারা মনে করে বুঝবে, যারা নতুন অঙ্কের জন্য বা আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা আছো, যারা অঙ্কটা একটু দুর্বল মনে হয়, তারা কিন্তু আমার এই অঙ্কগুলো যদি ধীর স্থির মনোযোগ সহকারে আমাকে ফলো করো, তাহলে দেখবে তোমাদের কাছে অঙ্কের ভীতি কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। ওকে, তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে ম্যাথ প্র্যাকটিস সেট, আমার প্রথম, বিশেষ করে রেলওয়েকে টার্গেট করে প্রথম ম্যাথ প্র্যাকটিস সেট, আজকে সেট 1 নিয়ে আলোচনা করব। তো চলো, আজকে দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে। বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি 9, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয়ের পরস্পর স্থান পরিবর্তন করে। বলছে সংখ্যাটি কত হবে, তাহলে সংখ্যাটি কত হবে। দেখো, এই টাইপের অঙ্ক তুমি এক্স ওয়াই ধরেও করতে পারো, কিন্তু আমি বলবো এই টাইপের অঙ্ক খবরদার এক্স ওয়াই ধরে যেও না, কেননা সেখানে সমাধান করতে হবে, অনেক এক্স ওয়াইয়ের তোমার ভ্যালু আসবে, সেখানে আবার সেই মান বসাতে হবে, তারপরে অঙ্ক বেরোবে। তো অঙ্কটা আমাদের তো শুধু অঙ্ক করাটা করলেই হবে না, সময়টাকেও বাঁচাতে হবে। তো এই টাইপের অঙ্ক কী করবে, আমাকে যখন বলে দিয়েছে যে অঙ্ক, যে তোমার যে অঙ্ক বিশিষ্ট, মানে অঙ্কদ্বয় কটা, 2 অঙ্ক বিশিষ্ট বলে দিয়েছে। তো আমরা দেখছি, জাস্ট পেনটাকে একটু রেডি করি। ওকে, তো আমরা দেখছি যে প্রত্যেকটা এখানে 2 অঙ্ক বিশিষ্টই আছে এবং তাদের অঙ্কদ্বয়ের সমষ্টি কত বলেছে, 9। তাহলে 7 আর 2 9, 6 আর 3 9, 4 আর 5 9, 5 আর 4 9। তো আমি এই দিয়েও এখানে অপশন, এই অঙ্কগুলোকে অপশান মেথডে করতে হয়। ক্লিয়ার, যে কোনো অপশানকে খুঁজে নিতে হয়, ধরে নিতে হয়। এবার দেখো, তাহলে আমি এই অঙ্ক সমষ্টি 9, তো সবারই অঙ্ক সমষ্টি 9 দেওয়া আছে, তো এটা দিয়েও আমি যেতে পারবো না। পরের লাইনে কি বলেছে, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয়ের পরস্পর স্থান পরিবর্তন ঘটে। মানে কি, মানে 72 থেকে 27 বাদ দিলে হয়ে যাবে তোমার এটা 27। তারপরে 45 থেকে যদি আমি 27 বাদ দিই তাহলে হয়ে যাবে 54, বা তোমার হচ্ছে 54 থেকে 27 বাদ দিয়ে হয়ে যাবে 45। তো এরকম বলেছে যে এই যে ডিজিট, এগুলোকে বলা হয় একটা ডিজিট। এই 7 আর 2, এখানে 7 একটা ডিজিট মানে অঙ্ক, 2 একটা অঙ্ক, তো এটা স্থান পরিবর্তন হয়ে যাবে 27 বিয়োগ করলে। তা কোন সংখ্যাটা থেকে 27 বিয়োগ করলে তোমার অঙ্কদের স্থান পরিবর্তন হয়? প্রথম কথা দেখো, আমি কীভাবে ধরতে হয়, তোমরা তো অ্যান্সার আমি বলে দিতেই পারি চোখ বুঝে যে 63, এ দেখেই বোঝা যাচ্ছে 63 অ্যান্সার হবে। আচ্ছা, কিন্তু লজিকটা ধরবে কী করে, দেখো, আমি যদি 72 থেকে 27 বাদ দিই তাহলে তাহলে এর যদি উল্টোটা অঙ্ক ডিজিট চেঞ্জ হয় তাহলে 27 হবে। তাহলে 72 থেকে 27 বাদ দিলে নিশ্চয়ই 27 হবে না, তো 72 তো হবেই না। আচ্ছা, 45 থেকে 27 বাদ দিলে, 45 থেকে যদি 27 বাদ দিই তাহলে 54 কী করে হয়? 45 থেকে একটা সংখ্যা বাদ দিলে সেটা কি বড় হতে পারে? তার মানে 45 তো হবেই না, 72ও হবে না। আইডিয়া পেলে কীভাবে করছি? আচ্ছা, 54 থেকে 27 বাদ দিলে হ্যাঁ ছোটো হতে পারে 45, কিন্তু 45 আর 54-র মধ্যে 27 গ্যাপ
হতে পারে, কখনো হতে পারে না। তো অটোমেটিক এটা 63 ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালকুলেশন করারও দরকার নেই, একটু যদি মাইন্ডে খেলাও তাহলে এর অ্যান্সার পাওয়া যায়। কিন্তু এর যে ট্র্যাডিশনাল মেথড সেই মেথডে তোমরা যেও না, এই কারণে আমি বলছি না সেই 10x + y এরম ধরে নিয়ে তোমার সমীকরণ বার করতে হবে, সে অনেক ঝামেলা, তো সেটা যেও না, এইভাবে এই অঙ্কগুলো করো। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি সংখ্যাকে 290 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 63, সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো এই টাইপের অঙ্ক তোমাদের যখনই করো তো ম্যাক্সিমাম জায়গায় আমি দেখি, ম্যাক্সিমাম সবাই দেখি বলে যে যেটা মানে যে সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে যেটা দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ হবে তাকেই এই 29 দিয়ে ভাগ করে দাও, যেটা হবে সেটাই অ্যান্সার। কিন্তু এর লজিকটা তাহলে বুঝবে কী করে? লজিকটা তো বোঝো। লজিক দেখো, আমরা যে সংখ্যাকে ভাগ করি অর্থাৎ ভাজ্য থাকে এইখানে, মনে করো এইখানে আমি মনে করলাম এম হচ্ছে সেই সংখ্যাটা, আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজক, এইখানে কিছু দিয়ে একটা ভাগ করি, তাই কি না? আর এইখানে থাকে ভাগফল আর নিচে থাকে ভাগশেষ। ক্লিয়ার? তো এই ব্যাপারটাকে বোঝো। তার মানে আমরা কি করে পাই এই যে এম এর মানটা, এই এম এর ভ্যালুটা কি করে পাই? এম এর ভ্যালুটা পাই এই যে 290 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এই মানটা বলে দিয়ে 290, তার মানে 290 দিয়ে ভাগ করি, এটাকে ভাগ করি ইন্টু ভাগফল, আমি এটাকে এক্স দিলাম, এটাকে ওয়াই দিলাম, তার মানে ইন্টু এক্স প্লাস ওয়াই, তবে তো এই এম সংখ্যাটা পাওয়া যায়, তাই কি না? তাহলে এবার দেখো, আমি যদি যে সংখ্যাটাকে আমি ভাগ করছি সেই সংখ্যাটাকে যদি 290 দিয়ে ভাগ করি, ভালো করে বোঝার চেষ্টা করবে, 290 দিয়ে ভাগ করি, তারপরে ভাগ করলে 63 ভাগশেষ থাকে, তাহলে ওই সংখ্যাটার মধ্যে 290 তো ছিলই, মানে আমি বলতে পারি এম যে সংখ্যাটা এটা 290 তো ছিলই, প্লাস 63 এক্সট্রা ছিল, তাহলে 290 দিয়ে ভাগ করলে 290 তো কেটে যাবে, তাহলে 63 ভাগশেষ থাকবে। ক্লিয়ার? তাহলে এই 290 সংখ্যাটা দিকে যদি 29 দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো 29 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি 290-কে, তাহলে তো এটা পুরোপুরি কেটে যাচ্ছে না, 10 হয়ে যাচ্ছে, তাহলে ভাগশেষ সেই কত থাকছে? ভাগশেষ তো সেই 63ই থাকছে না। দ্যাট মিনস 29 দিয়ে অ্যাকচুয়ালি 63-কেও ভাগ করতে হবে, যেটা আমার এক্সট্রা, সেই সংখ্যাটার এক্সট্রা কত 63 ছিল, তার মানে 63-কে 29 দিয়ে ভাগ করা, এই হচ্ছে কাহিনী। তার মানে 63-কে যদি 29 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? তোমার হচ্ছে দেখো কত থাকে, 2 দিয়ে করলে তোমার 9 দুগুণে 18, 8 হাতে থাকলো আমার 58, তার মানে 5, তার মানে ভাগশেষ থাকবে। রাইট অ্যান্সার অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কেন আমি 63-কে ডাইরেক্ট 29 দিয়ে ভাগ করলেই এর অ্যান্সার হবে? এই কারণে অ্যান্সার হবে, কেননা 290 দিয়ে সেই সংখ্যাটা তো 290 থাকেই, তার সঙ্গে 63 এক্সট্রা, তো 290 দিয়ে কে আবার যদি 29 দিয়ে ভাগ করেছো, 290 তো ভাগফল পুরোপুরি বিভাজ্যই হয়ে যাবে না, তার মানে 63-কেই ভাগ করা। এটা বোঝানোর জন্য আমি এই ব্যাপারটা বোঝালাম। নেক্সট, কোনো ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে, আচ্ছা বলেছে এই যে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 যোগ করলে যোগফল 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য। আগে তোমরা একটা কথা বলো, আমি যদি বলি 24-কে কোন কোন সংখ্যা, মানে 24 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, তখন তোমরা বলবে 24 2 দ্বারা বিভাজ্য, 24 3 দ্বারা বিভাজ্য, 24 8 দ্বারাও বিভাজ্য, তাই কি না? তার কারণ কি? তার কারণ 24-কে ভাঙি যদি, তাহলে 2 3 8 এই যে গুণনীয়কগুলো আমরা পাই। ক্লিয়ার? অর্থাৎ আবার যদি বলি 2 3 8 এর লসাগু কত? 2 3 8-এর লসাগু 24। অর্থাৎ ঘুরিয়ে এটা বলতে পারি যে সংখ্যাগুলোর লসাগু যা, সেই লসাগুর মানটা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হতেই হবে। তাহলে আমি বলতে পারি 24, 32, 36, 54 এদের লসাগু আমি বার করো, প্লেন 24, 32, 36 আর 54, তাহলে এদের লসাগু বার করি। লসাগু বার করার সময় কী করো? 2 দিয়ে করো, তার মানে 12, 16, 18, 27। এবার যদি আমরা 3 দিয়ে করি, দেখি 3 দিয়ে 3 4 12, 16 16ই পড়ে যাবে, 3 6 18 আর 3 9 27, 8 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, তো 4 1 4, 4 4 16, 6 আর এদিকে 9, আর 6 9 দিয়ে যদি করি, আমরা 3 দিয়ে করব 1 4, এদিকে 2 আর এদিকে হচ্ছে 3, তার মানে এর লসাগু কত হলো? 3 দুগুণি 6, 4 6 24, 3 24 72, 72 দুগুণি কত?
140, 144, 144 আর হচ্ছে 3, ক্লিয়ার। 3 4 12 2, হাই থাকলো আমার 3 4 12 2, হাই থাকলো আমার 1, 3 4 12 আর একে 13 3, হাই থাকলো আমার 1, 3 1 3 আর একে 4, 432, ক্লিয়ার। 432, এবার ভালো করে বোঝার চেষ্টা করো। আমার 432 হচ্ছে এর কি বেরোলো, আমার এলসিএম বেরোলো। তাহলে 432 কার কার এলসিএম? এই সংখ্যাগুলোর এলসিএম হচ্ছে 432। তার মানে এই সংখ্যাগুলো দ্বারা 432, প্রত্যেকটা দ্বারা 432 বিভাজ্য। এবার আমাকে বলেছে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সঙ্গে 5 যোগ করলে, তাহলে আমি যদি এই 432 থেকে 5 বিয়োগ করি, 5 যদি বিয়োগ করি দেখো তাহলে কত হবে তোমার হচ্ছে 7, আর এইদিকে হচ্ছে তোমার 2 আর হচ্ছে 4, অর্থাৎ 427। এই 427টাই কিন্তু রাইট অ্যান্সার হবে। কেন হবে একটু বোঝাই। বলছে নিচের কোন সংখ্যাটির সঙ্গে 5 যোগ করলে, তার মানে আমার যে অ্যান্সারটা হবে সেটা নিশ্চয়ই 5 কম থাকবে। 5 কম থাকলে তবেই তো 5 যোগ করলে সেটা 24, 32, 36, 54 দ্বারা বিভাজ্য হবে, তাই কি না? তো রাইট অ্যান্সার 427 ইজ আর কারেক্ট অ্যান্সার। দেখো 432ও কিন্তু অপশনে আছে, কিন্তু বুঝে উত্তর দিতে হবে। এই হচ্ছে ব্যাপার, এইখানে আর কিছু না। এবার এইখানে একটা জিনিস তোমাদের আমি বোঝাই, যেটা হচ্ছে এই যে লসাগুটা করতে আমি কেন ভেঙে ভেঙে করাচ্ছি, যাতে খুব কি বলবো, যারা অঙ্কের প্রতি একটা ভীতি আছে আমি তাদের জন্য কিন্তু এই সেশনটা নিয়ে আসছি। তাদের জন্য যারা পারো, দেখো যারা অনেকেই আছো এগুলো পারো, তারা কি করবে, তারা অ্যান্সারটা অঙ্কটা পজ করে তোমরা করে নিজেরা অ্যান্সার করে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অঙ্কের প্রতি ভীতি আছে, কিভাবে অঙ্ক করতে হয়, তাদের জন্য অ্যাকচুয়ালি এই আমার চেষ্টা। ওকে, তো যাই হোক, এই যে লসাগুটা করতে গেলেও তোমার একটা টাইম লাগবে। তা লসাগু করার টেকনিক কী? যদি বলো লসাগুর, তাহলে স্যার টেকনিক কী, কীভাবে তাড়াতাড়ি লসাগুর মানটা বার করবো? তো দেখো 24, 32, 36, 54 আমি এর লসাগু করছি। দেখো 24, 32, 36, 54 কীভাবে তুমি তাড়াতাড়ি করবে? দেখো চেষ্টা করবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে। 24কে, তাহলে 24কে আমি 3 আর 8-এর হিসাবে ভাঙতে পারি। 3 মৌলিক সংখ্যা, আর 8কে আমি 2-এর কিউব লিখতেই পারি। তাহলে 3 গুণ 2-এর কিউব, তার মানে 3 8 24, ক্লিয়ার। 32কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, লিখতে পারি কি না? 2 টু দি পাওয়ার 5 মানেই 32। 36কে কি লিখতে পারি? এগুলো যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা করতে পারবে, এগুলো প্র্যাকটিসের উপর। 36কে কি লিখতে পারি? দেখো 4 নং 36, তার মানে 4 নং মানে কি 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, তাহলে 4 আর 9 হলো 54। কত? 6 নং 54, তার মানে 2 গুণ আবার 27 দুগুণে 54 হবে, তার মানে 3 কিউব। এবার তোমাদের কাজ হচ্ছে যে সব থেকে বেশি, মানে সব থেকে বেশি 2, এবং দেখো এখানে দেখো 2 আর 3ই আছে, তাহলে সব থেকে বেশি 2 কটা আছে? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 হচ্ছে সব থেকে বেশি, 2 টু দি পাওয়ার 5, আর 3-এর পাওয়ার সব থেকে বেশি কত আছে? 3 টু দি পাওয়ার কিউব। তো এটাই হচ্ছে তোমার এর লসাগু হবে। তাহলে দেখো কত সহজ হলো, অতক্ষণ টাইম লাগার কথা না। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। আর এটা যদি আরও করো, আরও সহজে করো, না এর সহজে দরকার নেই, তোমার হচ্ছে 32 আর 27, তাহলে 32 আর 27 যদি লসাগু করো, 7 দুগুণে 14 কত? 3 3 কেন 3 নং 7, 7 দুগুণে 14 4, জাস্ট 1 মিনিট, 432, এখানে কোনো গন্ডগোল হলো? 2 টু দি পাওয়ার 5 আর 3 টু দি পাওয়ার কিউবিতে হচ্ছে 32 আর 3 3 কেন 3 নং 27, তাহলে 7 দুগুণে 14 4, 14 4, হাতে থাকলো আমার 1, তাই না? 7 দুগুণে 14 4, হাতে থাকলো আমার 1, 3 7 21, 3 7 21 আর 2 দুগুণে 4। তোমরা জানো কীভাবে ক্রস গুণ করতে হয়। 3 7 21, 2 দুগুণে 4, 21 আর 4 25, 25 আর 1 26 6, ওকে 26 6, হাই থাকলো আমার 2, 3 দুগুণে 6 2 8, ইমা 864 হচ্ছে কেন? দাঁড়াও তো, এখানে কি কোনো গন্ডগোল হলো? 864 এইখানে, ও বাবা এখানে 4 ছিল, এখানে 4 ছিল, সেটা গন্ডগোল করেছি। ঠিক আছে, এই লসাগুর এখানে 4 ছিল, আচ্ছা অ্যান্সার এটা হবে না। ঠিক আছে, 864 হবে এটা। এখানে লসাগুটা একটু গন্ডগোল হয়েছে, তোমরা দেখে নিও। লসাগু এখানে এই যে 4, এই 4টে গুণ, এই 4 আমি গুণ করতে ভুলে গেছি, এগুলো 3 দুগুণে 6 দিয়ে ডাইরেক্ট এই 4টাকে অ্যাভয়েড করে দিয়েছি, 1 ধরে চলে গেছি। তো এখানে 864 হবে। এখানে দেখাচ্ছি, দুটো পেজ চলে গেল, সরি।
কোথায় গেল, এই যে ওকে। তো 864 আর 5 কী করবো, বিয়োগ করবো, তার মানে 861, 5 বিয়োগ করবো মানে 859, অ্যাকচুয়ালি হবে 859 অ্যান্সার। ক্লিয়ার? তোমরা দেখলেই বুঝতে পারবে এটা আহামরি কিছু না, 859 অ্যান্সার হবে। দেখো 859, এই যে অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার। তোমরা দেখলেই করতে পারবে, তো এই নিয়ে আহামরি কিছু কোনো ব্যাপার না, তোমরা করতে পারবে। আমি শুধু জাস্ট দেখাতে চাইছি এটাই যে লসাগু কী করে তাড়াতাড়ি করতে হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো। 6টি সংখ্যার গড় 30, 6টি সংখ্যার গড় 30, যদি প্রথম 4টি সংখ্যার গড় 25 হয় এবং শেষ 3টি সংখ্যার গড় 35 হয়, তবে চতুর্থ সংখ্যাটি কত? দেখো আমাকে গড়ের অঙ্ক তোমরা সকলেই কম বেশি জানো। তো 6টি সংখ্যার গড়, টোটাল 6টা সংখ্যা, তার গড় বলেছে 30, তাহলে তাদের সমষ্টি কত হবে? তার সমষ্টি হবে 180। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে টোটাল 6টা সংখ্যার গড় হচ্ছে 180। বলছে যদি প্রথম 4টি সংখ্যার গড় 25 হয়, তাহলে প্রথম 4টি, তার মানে 4 × 25, তাহলে প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 100। আর বলেছে শেষ 3টি সংখ্যার গড়, তাহলে 3 × 35, 3 × 35, তার মানে 35 দুগুণী 70, 70 আর 35 মানে হচ্ছে 105, 70 আর 35 মানে 105। ক্লিয়ার? তাহলে এই দুটো হচ্ছে, এই দুটো কি টোটাল, মানে প্রথম 4টা আর শেষ 3টে, অর্থাৎ 7টি সংখ্যার টোটাল কত? টোটাল হচ্ছে 205। এটা হচ্ছে 7টা সংখ্যা। তাহলে এই যে চতুর্থ সংখ্যাটা যেটা দুবার নিয়েছি, তাহলে চতুর্থ সংখ্যাটা কত হবে? চতুর্থ সংখ্যাটা হবে 205 থেকে, এই যে টোটাল যে সংখ্যা 205 থেকে টোটাল যে 6টা সংখ্যার যে সমষ্টি, সেটা যদি আমরা বাদ দিই, তো রাইট অ্যান্সার কত হবে? রাইট অ্যান্সার তোমার হচ্ছে 5, আর এইদিকে হচ্ছে 2, অর্থাৎ 25। তো চতুর্থ যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 25 ছিল। চতুর্থ সংখ্যাটা কত ছিল? 25 ছিল। কীভাবে হলো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এটা নয় সহজ, মানে ছোট অঙ্ক ছিল, মানে 25, 30 এগুলো গুণ করা কিছু না, তাই তোমাদের কাছে এইভাবে করলেও তোমরা সহজেই করে আসতে পারবে খুব তাড়াতাড়ি। কিন্তু ধরে নাও এই যে গড় 30-এর জায়গায় এটা দিয়ে দিল 375, কি আর একটু বড় দিল, তাহলে তোমরা তখন কি করবে? তাহলে সেই প্রসেসটাও তোমাকে জেনে রাখতে হবে। সেই প্রসেসটা এবার মন দিয়ে বোঝো, যেটা হচ্ছে অ্যাডভান্স মেথডে আমি তোমাদের একটু করাচ্ছি, জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষার হলে কীভাবে করবে দেখো ভালো করে বুঝবে। আমরা যদি বলি যে এর আগে দুটো জিনিস একটু বুঝতে হবে, শুনতে হবে। আমরা যদি বলি যে 4টে সুপারি গাছে প্রত্যেকটাতে গড়ে 80টা করে সুপারি হয়েছে, এই কথার মানে কি? এই কথার মানে তুমি বলবে যে 4টে সুপারি গাছেই 80টা করেই সুপারি আছে। তাহলে তো মানে গড়ে যখন বলবো তখন প্রত্যেকটাতেই সমান ধরে নিতে হবে। তাহলে তোমাকে এইখানে যখন বলে দিয়েছি যে 6টি সংখ্যার গড় 30, তার মানে তোমাকে ধরে নিতে হবে 6টা সংখ্যা প্রত্যেকেই 30 করে আছে। ক্লিয়ার? প্রথম 4টি সংখ্যার গড় যদি 25 হয়, তাহলে প্রথম 4টে সংখ্যার গড় আমি ধরতে বলেছি 30, প্রত্যেকটা হয়ে গেছে 25, তাহলে একটা থেকে 5 কমেছে, 4টে থেকে কত কমবে? 4 × 5 = 20, তাহলে 20 -20 হবে যেহেতু কমেছে। ক্লিয়ার? শেষ 3টে সংখ্যার গড় 35, তাহলে হওয়ার কথা 30, 5 বেড়েছে, প্রত্যেকটা 5 বেড়েছে, তাহলে 3টে সংখ্যার জন্য 15 বেড়েছে, তো +15। তার মানে ওভারঅল কত কমেছে? ওভারঅল 5 কমেছে। তাহলে এই 5 যে কমেছে সেটা কোথা থেকে কমেছে? আরে চতুর্থ সংখ্যাটা দুবার ধরা হয়েছে। ক্লিয়ার? তার মানে চতুর্থ সংখ্যাটার গড় যেটা মানে 30 হওয়ার কথা সেটা 5 কমে যাবে, যেহেতু মাইনাস বেরিয়েছে। তো অ্যান্সার হবে 25। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাডভান্সও বোঝালাম, গড়ের অঙ্ক নর্মালের যারা ট্র্যাডিশন ওয়েতে করতে ভালোবাসো সেটাও বোঝালাম, দুটোই বুঝিয়ে দিলাম, যার পক্ষে যেটা সম্ভব সেই সেটা করবে। চলো পরবর্তী কোশ্চেন। ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমরা আলোচনা করব। সেটা কিভাবে অ্যাডভান্স লেভেলে করবে, কিভাবে যারা ধরো অ্যাডভান্স লেভেল প্রথমে বুঝতে পারবে না, কিছুদিন করার পর কিন্তু ঠিক বুঝে যাবে। ওকে, তারা প্রথমে এইভাবে চেষ্টা করো, করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো। অমল এবং বিমলের আয়ের অনুপাত 3:2, তাদের ব্যয়ের অনুপাত 5:3। যদি তাদের ব্যক্তিগত সঞ্চয় 1000 টাকা হয়, দেখো এইখানেই হচ্ছে মানে ধরতে হবে অঙ্কটা যে কোথা দিয়ে ধরবো। বলছে তাদের ব্যক্তিগত সঞ্চয় 1000 টাকা, তার মানে প্রত্যেকেরই 1000 টাকাই সঞ্চয় করে। এবার তোমরা একটা ফর্মুলা জানো যে টোটাল ইনকাম = এক্সপেন্ডিচার
প্লাস সেভিংস, এটা তোমরা সবাই জানো, অর্থাৎ তুমি কতটা খরচ করছো আর কতটা সেভ করছো, এই দুটোর মানে কতটা ব্যাংকে রাখছো আর কতটা খরচ করছো, এই দুটোর যোগফলই তো তোমার টোটাল ইনকাম। এই সূত্রটা কিন্তু তোমাকে সবসময় এই আয় ব্যয়ের অঙ্ক দিলে এটা মাথায় রাখতে হবে, এর উপরেই সমস্ত কিছু কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, বলছো অমল আর বিমল, আমি ধরে নিলাম এ ফর অমল আর ভি ফর বিমল, এটা বিও দিতে পারি, যা ভি দিলাম, এ আর ভি, বিমল। ওকে, এদের বলছে আয়ের অনুপাত মানে ইনকাম বলে দিয়েছে, ইনকামের অনুপাত কত, এটা হচ্ছে 3 আর 2, 3:2 ইনকামের অনুপাত। আর আর তোমার কি বলেছে, ব্যয়ের অনুপাত অর্থাৎ এক্সপেন্ডিচার বলে দিয়েছে কত, এটা হচ্ছে 5:3, 5:3। এবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমাকে এখানে বলে দিয়েছে যদি তাদের ব্যক্তিগত সঞ্চয় 1000 টাকা হয়, তার মানে উভয়েরই সেভিংস সমান। তাহলে আমি যদি এখানে 5 আর 3-এর মধ্যে বিয়োগ করি, মানে অমলের 5 আর 3-এর বিয়োগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে, কিন্তু বিমলের 3 আর 2 বিয়োগ করলে 1 হচ্ছে, তাহলে সেভিংস তো 1 হচ্ছে না। তাহলে আমাকে বলেছে সেভিংস 1 করতে, তাহলে তোমাকে বুদ্ধি করে সেভিংসের মানটাকে 1 করতে হবে। 1 করতে হলে আমি কি করতে পারি, আমি দেখো এখানে 5 আর 3-এর মধ্যে বিয়োগ হচ্ছে 2, আর এইখানে 3 আর 2-এর যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে আমি ক্রসপন্ডেন্সে গুণ করে দিই, এটাকে 1 দিয়ে গুণ করি আর এটাকে 2 দিয়ে গুণ করি, যদি গুণ করি তাহলে এটা নতুন যে ইনকাম বেরোবে, এটা কিন্তু এটা কত 3 ছিল, এটা 3 ছিল, তো মাথায় রাখবে। তো এটা 2 দিয়ে গুণ করেছি, তার মানে 6:, তোমার হচ্ছে 2 দুগুণে 4, 6:4, এটা নিউ ইনকাম। কেন করলাম, তার কারণ হচ্ছে সেভিংস দুটোকে 1 করার জন্য। আসছি, দেখবে বুঝতে পারবে। আর এটাকে আমি 1 দিয়ে গুণ করেছি, তাহলে 1 দিয়ে গুণ করলে এটা 5:3 থাকবে। এবার দেখো সেভিংস কি 6, এবার ভালো করে বোঝো, 6 আর 5 এইটা কার, এটা অমলের আয় এবং ব্যয়। তাহলে সেভ করেছে কত, 6 টাকা যদি আয় করে, ব্যয় করেছে কত, 5 টাকা, সেভ করেছে কত, 1 টাকা। তাহলে অমলের যে সেভিংস সেটা হচ্ছে কত, 1 টাকা। আর বিমলের যে সেভিংস সেটা কত, সেটাও 1 টাকা। তাহলে সেভিংস দুটো সমান হলো কি না? আর সেভিংস সমান মানে আমি তো বলতে পারি, ওরা তো বলেই দিয়েছে, তাহলে 1 মানেই হচ্ছে 1000 টাকা, কেননা দুজনেই 1000 টাকা সেভিংস করেছে। তাহলে 1 মানে যদি 1000 টাকা হয়, আমাকে চেয়েছে অমলের আয় কত। অমলের আয় আগে কত ছিল, অমলের আয় বর্তমানে, কেননা আমি নতুন যখন সেভিংস রাশি করেছি তখন এইটা নিয়ে কিন্তু তোমাকে কাজ করতে হবে, নতুন যেটা হলো সেটা নিয়েই কিন্তু তোমাকে সমস্ত কাজ করতে হবে, আয় ব্যয় হিসাব যা কোশ্চেন চেয়েছে, কেননা তুমি এটা নিয়ে এটার উপর বেস করে কাজ করেছো। তাহলে এখন অমলের আয় কত, অমলের আয় 6 টাকা, মানে 6 অনুপাত, তার মানে 6 অনুপাত মানেই হচ্ছে 6000 টাকা। তাহলে অমলের আয় কত, অমলের আয় 6000 টাকা। দেখো আমি ধীরে ধীরে বোঝাচ্ছি এই কারণেই তোমরা যাতে জিনিসগুলো বুঝতে পারো। ক্লিয়ার? এর জন্য ধীরে ধীরে বোঝাচ্ছি, তোমরা বুঝে নাও, তারপরে তোমরা অঙ্কে ওস্তাদ হয়ে যাও। তখন অঙ্ক তোমরা বিভিন্ন টেক্সট বুক আছে, আরও বিভিন্ন জায়গা আছে, অ্যাপস আছে, সেখানে অঙ্ক প্র্যাকটিস করো না, ক্ষতি নেই। তার সাথে সাথে আমার এগুলো প্র্যাকটিস করো, তোমাদের উপকার হবে। আমি আস্তে আস্তে অঙ্কের লেভেল ধীরে ধীরে বাড়াবো, আগে কিছু ছোট সহজ অঙ্ক দিয়ে আগে তোমাদের জায়গাটা তৈরি করে নিই, আর যাদের তৈরি আছে তারা অ্যাভয়েড করতে পারো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। একটি পরীক্ষায় একজন ছাত্র মোট নম্বরের 20% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। দেখো পরীক্ষায় কত নম্বর ছিল আমার জানার প্রয়োজন নেই, আমাকে এইটুকু বলেছে যে মোট নম্বরের সে 20% পেয়েছে এবং পাওয়ার পরও সে 30 নম্বরের জন্য ফেল করে। তাহলে আমি এইটুকু বলতে পারি, সে যদি 30 নম্বর পেত, মানে 20% পাওয়ার পর যদি সে 30 নম্বর পেত তাহলে সে পাস করতো, এটা আমি তো লিখতে পারি না। তাহলে 20% তো সে পেয়েছেই, তার এছাড়াও যদি সে 30 নম্বর পেত তাহলে সে পাস করতো, এটা হচ্ছে 5 নম্বর। ওকে, আবার অন্য একজন ছাত্র মোট নম্বরে 32% পেয়ে ন্যূনতম পাস মার্কসের থেকে 42 নম্বর বেশি পায়। তাহলে পরের একজন ছাত্র সে যদি 32% পায় তবেই কিন্তু পাস করে যায়, কিন্তু সে 42 নম্বর বেশি পায়, অর্থাৎ 32%, দেখো 32% পেয়ে সে 42 নম্বর বেশি পেয়েছে। তাহলে আমি 42 নম্বর যদি তার 32% যে নাম্বারটা পেয়েছে সেখান থেকে যদি আমি 42 তার বাদ দিই, তবে এটাও সেই 5 নম্বর। তার মানে এটাও পাস, আমি দুটো পাসকে ইকুয়াল করতেই পারি, কারণ পাস তো পাসের নাম্বার তো সেম না, তো দুটো পাস আমি ইকুয়াল করতেই পারি।
তো পার্সেন্টেজ আমি যদি ক্যালকুলেশন করি, আমি যদি 20%কে ডান দিকে, মানে এটা নিজেদের মতো ক্যালকুলেশন তোমরা জানো, তার মানে এটাকে লেখা যায় কীভাবে, যে 32% মাইনাস 20% ইকুয়াল টু তোমার হচ্ছে মানে আমি কিন্তু এই দিকে উল্টালাম, উল্টে সোজা করে নিলাম। ক্লিয়ার? তো তোমরা নিজেদের মতো করো। তো এটা কত হবে, 32, এদিকে 30 প্লাস 42, তাই না? 30 প্লাস 42, তাহলে 30 আর 42, তার মানে এখানে যদি ক্যালকুলেশন করি তার মানে 12%। 32 থেকে 20 বাদ গেলে তোমার হচ্ছে 12%। তাহলে 12% মানে হচ্ছে তোমার হচ্ছে 30 আর 42 72, তাহলে 12 6 12 72, তার মানে 1% মানে কত, 1% মানে হচ্ছে 6, আর 100% তাহলে কত, 100% মানে হচ্ছে 600। আশা করি আর লিখতে হবে না, 100% মানে হচ্ছে 600। তাহলে এই যে 100% মানে 600, অর্থাৎ পরীক্ষাটা ছিল 600 নম্বরের, তাহলে তাকে পাস করতে হবে কত, মানে পাস মার্কস কত, ঠিক আছে? মানে বলছে পাস করতে গেলে কত শতাংশ নম্বর পেতে হবে। তাহলে আমার পরীক্ষাটা ছিল 600 নম্বরে, ভালো করে বোঝো। তাহলে 600 নম্বরের 20% মানে কত, কেননা এটা মানে তো 5 মার্কস। এই যে এইটা বা এইটা, এই দুটোই 5 মার্কস। তা তোমার যেটা ইজি মনে হবে তুমি সেটা নিয়ে ক্যালকুলেশন করবে। অর্থাৎ পাস করতে গেলে তাকে 20% নম্বর প্লাস 30 নম্বর পেতে হবে। তাহলে 620%, 610% মানে কত, 60। আমি তোমাদের শিখিয়ে দিয়েছি এর আগে। তো কীভাবে, এই যেমন 100-এর 10% মানে একটা জিরো কেটে দাও, তাহলে 610% মানে একটা জিরো কেটে দাও, তার মানে 60। তাহলে 20% মানে 120। তাহলে 120-র সঙ্গে যদি আমি 30 যোগ করি, তার মানে এই যে 150, তাহলে আমাকে 150 নম্বর পেতে হবে। তোমাকে নাম্বার চাইনি যে কত নম্বর পেতে হবে, তোমাকে চেয়েছে কত শতাংশ নম্বর পেতে হবে। বুঝতে পারলে? তাহলে তোমাকে 150-র মধ্যে এই যে 600-র মধ্যে 150, এটা কত পার্সেন্ট, সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 600-র মধ্যে 150 যদি আমরা কাটি, 150 ইন্টু 100, পার্সেন্টেজ মানেই 100, তো দুটো জিরো এখানে কেটে দাও, 6 দিয়ে 150-কে ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই অ্যান্সার। তো 6 দুগুনি 12, তাই না? 6 দুগুনি 12, 30, 5 6 30, অর্থাৎ 25% ইজ আ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা হাতে ক্যালকুলেশনগুলো করো, দেখবে বুঝতে পারবে। যেটা বুঝতে পারবে না সেটা তোমরা কমেন্ট বক্সে লিখবে, স্যার এই নাম্বারের কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, সেটা আমি পরবর্তীকালে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে রিপিট করে দেবো। ওকে? তো বুঝতে না পারলে আমি বলবো তোমরা দ্বিতীয়বার ভিডিওটাকে রিপিট করে দেখবে, হ্যাঁ, তাহলে দেখবে বুঝতে পারবে। চলো পরবর্তী কোশ্চেন। বলছে 4 বছরে 1 টাকার, কি বলছে, 4 বছরে 1 টাকায় 40 পয়সা সুদ পাওয়া গেলে 2 বছরে 450 টাকায় কত সুদ পাওয়া যাবে? দেখো, একটা সুদ আসলের খুব সিম্পল অঙ্ক। তাই এই অঙ্কটা তোমরা I = PTR/100 দিয়ে করতে পারো। PTR/100, দেখো একটা অঙ্ক একটা সহজ মানে কথা আছে যে সব অঙ্ক একই পদ্ধতিতে করলে তুমি অঙ্ক করতে পারবে না, মানে অঙ্ক তো সব মিলে যাবে না, কিন্তু টাইমলি তুমি সেটাকে সবার থেকে এগিয়ে রাখতে পারবে না। এই অঙ্কটা কিন্তু I = PTR/100 থেকে এটা ঐকিক নিয়মে করলে কিন্তু খুব সুবিধা হয়। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা ধরে নাও একবার, দেখো ভালো করে বুঝবে। এটা তো সরল সুদ, বোঝাই যাচ্ছে, এখানে চক্রবৃদ্ধি সুদের কথা কিছু বলেনি। বলছে 4 বছরে 1 টাকায় 40 পয়সা সুদ। তাহলে আমার 1 টাকাটা ফিক্সড, কিন্তু 4 বছরে 40 পয়সা যদি সুদ হয়, তাহলে আমি বলতে পারে 1 বছরে সুদ কত হবে, 10 পয়সা কি না? আরে 4 বছরে যদি 40 পয়সা সুদ হয় কোনো একটা টাকার, সে 1 টাকা হোক আর 10 টাকা হোক, যাই হোক, কোনো একটা টাকার 4 বছরে যদি 40 পয়সা সুদ হয়, তাহলে 1 বছরে 10 পয়সা সুদ। কেননা এটা হচ্ছে সরল সুদ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2 বছরে কত সুদ হবে? কেননা আমাকে চেয়েছে 2 বছরে 450 টাকায় কত সুদ হবে, টাকাটা পরে আসি। তাহলে 2 বছরে কত সুদ হবে? 2 বছরে হবে, 1 বছরে যদি 10 টাকা হয়, 10 পয়সা হয়, তাহলে 2 বছরে হবে 20 পয়সা। ক্লিয়ার? 2 বছরে হবে 20 পয়সা সুদ। ওকে? আচ্ছা, এই যে 2 বছরে 20 পয়সা সুদ, সেটা কত টাকায়? সেটা কিন্তু 1 টাকায়। 1 টাকায় 2 বছরে 20 পয়সা সুদ। ওকে? আচ্ছা, তাহলে 10 টাকায় কত পয়সা সুদ? তাহলে 10 টাকায় সুদ হবে কত? 200 পয়সা। আরে 200 পয়সা মানে আমি 2 টাকা লিখতে পারি কি না? তাহলে 10 টাকায়
সুদ হচ্ছে 2 টাকা। আমার আর বছর নিয়ে চাপ নেই, কেননা বছর তো বলেই দিয়েছি 2 বছর নিয়েই কাজ চলছে। তাহলে 2 বছরে 10 টাকায় সুদ যদি 2 টাকা হয়, তাহলে 100 টাকায় সুদ কত হবে? 100 টাকায় সুদ হবে 20 টাকা। ক্লিয়ার? একটা জিরো বেড়ে যাবে। তাহলে 400 টাকায় সুদ কত হবে? আরে 100 টাকার 4 গুণ মানেই 400 টাকা। তাহলে 20 টাকারও 4 গুণ, 20 টাকা 4 গুণ মানে 80 টাকা। ক্লিয়ার? তাহলে 100 টাকায় 2 বছরে যদি তোমার 400 টাকায় 80 টাকা সুদ, কিন্তু আমাকে চেয়েছে আরও 50 টাকা, আমার 450 টাকা যেতে। তাহলে 100 টাকায় যদি 20 টাকা সুদ হয়, তাহলে 50 টাকায় ক টাকা সুদ? 10 টাকা সুদ। তার মানে 450 টাকায় আমার হবে 80 + 10 অর্থাৎ 90 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কীভাবে করলাম। তোমাদের বোঝাতে টাইম লাগছে, কিন্তু তুমি যদি একবার বুঝে যাও, দেখো এই অঙ্কটাকে PTR/100 দিয়ে করা যাবে, কিন্তু তুমি কেন যাবে ওই এখানে আয়ের মান বসাবে, তারপরে পয়সাটাকে টাকায় করবে, সেটা ক্যালকুলেশন করবে, ওতে তুমি এটা আমি বোঝাতে তোমাদের টাইম লাগছে। তুমি মুখে একবার বুঝে গেলে তুমি ধ্যার করে অঙ্কটা করে ফেলতে পারবে, মানে দানার অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো এইভাবে অঙ্কটাকে করতে হবে, কিন্তু এটাই কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হবে পরীক্ষা পারপাসের জন্য। নেক্সট বলছে এ একটি ঘড়ি বিকে 20% লাভে বিক্রি করে। আচ্ছা, এ একটা ঘড়ি, যাই হোক একটা ঘড়ি মনে করো 100 টাকা, সে বিকে 20% লাভে যদি বিক্রি করে, তাহলে সে 120 টাকায় বিক্রি করছে। তাহলে বি যখন ঘড়িটা কিনছে সে 120 টাকায় কিনছে, কিন্তু তাহলে বি এর ক্রয় মূল্য, এর যেটা বিক্রয় মূল্য সেটা বি এর ক্রয় মূল্য। আচ্ছা, বি সেই ঘড়িটিকে সিকে 10% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 120 টাকার 10% মানে কত? আমি কি বলেছি? একটা জিরো কেটে যাও। তাহলে 120 টাকার 10% মানে 12 টাকা। অর্থাৎ সিকে সে বিক্রি করছে 120 থেকে 12 বিয়োগ করার পর যে অংশটা পড়ে থাকে, অর্থাৎ 108 টাকায়। তাই কি না? সিকে বিক্রি করছে কততে? 108 টাকা। কীভাবে বার করলাম বুঝতে পেরেছো তো? 10% ক্ষতিতে, তাহলে 120 10% মানে 12 টাকা। তাহলে 12 টাকা বিয়োগ করে যেটা হবে সেটা সিকে বিক্রি করেছে। এবার বলেছে সি যদি 216 টাকায় ঘড়িটি কেনে, তার মানে আমি বলতেই পারি যে এই যে 108 টাকা সেটা মানেই তো 216 টাকা। আরে বলেই তো দিয়েছে যে সি 216 টাকায় ঘড়িটি কিনছে, তার মানে বি এর যেটা বিক্রয় মূল্য সি এর সেটা ক্রয় মূল্য। তাহলে 108 মানে যদি 216 হয়, তাহলে 1 মানে কত হবে? 1 মানে 2, কেননা 2 দিয়ে 108কে গুণ করো, দেখো 216 বেরোচ্ছে। তাহলে 1 মানে যদি 2 হয়, তাহলে 100 মানে কত হবে? 100 মানে 200 হবে। তো রাইট অ্যান্সার কি? বলছে এ কত টাকায় ঘড়িটি কিনেছিল? তাহলে এ ঘড়িটি কিনেছিল কিন্তু 200 টাকায়। তো 200 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অঙ্কটা কিভাবে করলাম, কত সহজে অঙ্কটা করলাম। নেক্সট কোশ্চেন, একজন যাত্রী ট্রেনে করে টেলিগ্রাফের খুঁটি গুনতে গুনতে যাচ্ছিল। আচ্ছা, ট্রেনে করে যাচ্ছিল, সে টেলিগ্রাফের খুঁটি গুনতে যাচ্ছিল। টেলিগ্রাফের খুঁটিগুলি যদি 50 মিটার দূরত্বে পোতা হয়। আচ্ছা, বলছে একটা দূরত্ব থেকে আর একটা টেলিগ্রাফের খুঁটির যে দূরত্ব, সেই আচ্ছা এইখানেই এঁকে দিলাম, যাই হোক 50 মিটার। টেলিগ্রাফের খুঁটির যে দূরত্বটা সেটা হচ্ছে 50 মিটার। এইটুকু ডিস্টেন্স হচ্ছে কত? 50 মিটার। তো বলছে 50 মিটার যদি এক একটা খুঁটির, দুটো খুঁটির মধ্যে ডিস্টেন্স হয়, তাহলে এবং ট্রেনটি যদি 45 কিমি/ঘন্টা গতিবেগে যায়, তবে 4 ঘন্টায় যাত্রীটি কতগুলি খুঁটি গুনবে 4 ঘন্টায়? এবার দেখো খুব সহজ কোশ্চেন, কিছুই নেই এর মধ্যে। বলছি এই যে ট্রেনটি যদি 45 কিমি/ঘন্টা, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে সে ট্রেনটি 1 ঘন্টায় যায় 45 কিমি। আমি ঘুরিয়ে এরমও বলতে পারি ট্রেনটি 60 মিনিটে যায় 45 কিমি। ক্লিয়ার? 60 মিনিটে যায় 45 কিমি। এবার দেখো আমি এখানে 50 যে মিটার, এটাকে কিলোমিটারে করে নিই, কেননা তাহলে আমার সুবিধা হবে, কেননা এখানে 50 কিমি আছে, এটা এই 45 কিমি আছে। তাহলে টোটাল যে দেখো কোনো কিছু কতগুলি আছে, আমরা যদি সেই তাদের মধ্যে ডিস্টেন্স দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। অর্থাৎ আচ্ছা, এটাকে মিনিটে করার দরকার নেই, কেননা এখানে 4 ঘন্টায় আছে, দেখো 4 ঘন্টায় আছে, তাই না? তাহলে 4 ঘন্টায় যাবে কত? 4 ঘন্টায় যাবে 45 × 4, এত কিমি, তাই না? 4 ঘন্টা যাবে এত কিমি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এটা তো কিমিতে আছে না,
তাহলে আমি যে এই যে 50 মিটার যে দূরত্ব, এদের মধ্যে 50 মিটার দূরত্ব, সেই দূরত্ব দিয়ে যদি এই কিমিকে ভাগ করি তবেই তো আমি কতগুলো খুঁটি পাবো, মানে পাওয়া যাবে, মানে গুনতে সে পারবে, সেটা তো পেতে পারবো না অ্যান্সারটা। তাহলে আমাকে 50 মিটার আছে, তাই এটাকে কি করতে হবে, এই সরি এই কিমি আছে, দেখো ভালো করে এই মিটার রেখে দাও, আমি বলছি কিমিটাকে, সরি ভুল করেছি বারবার, কিমিটাকে তুমি মিটারে ট্রান্সফার করো। তাই কিমিটাকে যদি মিটার ট্রান্সফার করো, কিলোমিটার, কিলো, হেক্টর, ডেকা, মি, তার মানে 1000 দিয়ে আমাকে এটা কী করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, তবে এটা এই কিমিটা কী হয়ে যাবে, মিটারে ট্রান্সফার হয়ে যাবে। আর নিচেও আছে 50, মানে আমাকে 50 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 50 দিয়ে ভাগ করলে এটা 5 10 50, ওকে। আর 5 নং 45, আর এইদিকে 0 0 একটা কেটে গেল, তার মানে 4 নং 36, অর্থাৎ 36-এর পর 2 0, তাই না, 4 নং 36, 36 পর 2 0, তো রাইট আনসার অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ 3600 টি, কিন্তু মানে এতটি তোমার খুঁটি সে গুনবে 4 ঘন্টায়। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। বলছে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একত্রে একটি কাজ 8 দিনে করে, আবার 3 জন পুরুষ এবং 7 জন মহিলা একই কাজ একত্রে 10 দিনে করতে পারে। তাহলে 10 জন মহিলা কাজটি কত দিনে করবে? দেখো এই টাইপের অঙ্ক, প্রত্যেকটা অঙ্কের এক একটা নির্দিষ্ট টাইপ আছে, তা তুমি যদি টাইপগুলো চিনে যাও বা বুঝে যাও তাহলে তুমি অঙ্ক দেখেই বুঝতে পারবে যে আমি অঙ্কটাকে কীভাবে ডিল করব। এই অঙ্ক খুব সহজে করতে গেলে তুমি কোনো ভগ্নাংশের অনুপাতে যেও না, এইভাবে করলে কিন্তু খুব সহজ হবে, যেভাবে আমি শেখাচ্ছি খুব সহজ হবে, করতে 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 তুমি শিখে যাবে ব্যাপারগুলো। দেখো 4 জন পুরুষকে আমি মানে পুরুষ মানে কি মেন, তো মানে মেল আর ফিমেল, তো আমি ও যেহেতু মহিলা আছে তো ওমেন, আর পুরুষ মানে এম দিয়ে ডিনোট করছি, তো 4 জন পুরুষ মানে মেন এবং 6 জন মহিলা মানে ওমেন, এদের যে এই সবাই মিলে যদি 8 দিনে কাজ করে, মানে 8 দিনে যদি টোটাল কাজ করে, যে কাজটা করবে বলেছে এই যে একই কাজ বলে দিয়েছে, দেখো 3 জন পুরুষ 7 জন মহিলা ওই একই কাজ, তাহলে এইটা যেটা বেরোলাম সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক, যেটা আমি লিখলাম সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক করতে পারে। কেননা আমি যদি বলি যে আমি 4 ঘন্টা ধরে কাজ করেছি, ক্লিয়ার, এত এফিসিয়েন্সি দিয়ে, তার মানে তো আমার টোটাল ওয়ার্ক বোঝা যাচ্ছে না, আমি যদি সময় দিয়ে গুণ না করি তাহলে কতক্ষণ কাজ করেছি, টোটাল কতটা কাজ করেছি সেটা বুঝবো না। তার মানে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা এরা 8 ঘন্টা ধরে যদি উভয় মিলে কাজ করে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এই একই কাজ করে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা যদি 10 ঘন্টা ধরে কাজ করে, একই কাজ করে, তাহলে এইখানে আগে ছোট করে নিই, যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে এটা হবে 4 আর এটা হবে তোমার 5, আগে ছোট করে নিতে হবে। এবার দেখো এইখানে তাহলে 4 4 16M প্লাস 4 6 24 ওমেন, প্লাস এইদিকে 3 5 15 মেন বা ম্যান, আর 5 7 35 ওমেন। ক্লিয়ার? এই বেরোলো। এবার আমাকে কি করতে হবে, ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি বার করতে হবে। তো ম্যানগুলোকে যদি একদিকে আনি তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, তার মানে শুধু এম সমান সমান তোমার বেরোবে হচ্ছে 24টাকে ওই দিকে নিয়ে যাবো, তাহলে 24 বিয়োগ হয়ে যাবে, তাহলে 35 থেকে যে 24 যদি বাদ দিই তার মানে 11 ডব্লু। তার মানে আমি এইখান থেকে কি বোঝা যাচ্ছে, এইখান থেকে বোঝা যাচ্ছে একজন ম্যান হচ্ছে 11 জনের ওম্যানের সমান। তাহলে আমি ম্যানের জায়গায় কী দেবো, ম্যানের জায়গায় এই 11 ওম্যান দিয়ে দেবো, 1 ম্যান মানে 11 ওম্যান। তাহলে এইখানে যদি মানটা বসাই, ভালো করে দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো, খুবই সহজ। এই পুরো জায়গাটাতে যদি আমি মানটা বসাই তাহলে আমি টোটাল ওয়ার্ক পাবো। তাহলে টোটাল ওয়ার্ক আমার কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 4 ইন্টু, আচ্ছা এমের জায়গায় আমি 11 ডব্লু বসাতে পারি, তাহলে 11 প্লাস 6 মানে কত হচ্ছে। আর নাহলে তুমি এটা এরমও করতে পারো, এটাও বলে দিই, এটাও শিখিয়ে দিই যে আমি এটা অনুপাত লিখতে পারি যে M/W = 11/1, তাই কি না? অর্থাৎ এমের অনুপাত হচ্ছে 11 আর ওম্যানের অনুপাত মানে ডব্লু অনুপাত 1, তাহলে এমের জায়গায় তুমি 11 বসাতে পারো, তাহলে 4 11 44, ক্লিয়ার, প্লাস ওম্যান মানে 1, তাহলে 6 1 কত 6, ইন্টু টোটাল ইন্টু 8, ওকে। কেননা সেটা কিন্তু 8ই দিতে হবে, কেননা এটাই তো টোটাল ওয়ার্ক না, এখানে 4 দিলে হবে না, 4 তো আমরা কাটাকাটি করেছি, তো এইখানে 8ই দিতে হবে। তার মানে কত হলো, 44 আর 6 কত হয়, 44 হয় 50, 50 5 8 40, অর্থাৎ 400। এই যে 400টা বেরোলো,
এই 400টা কি টোটাল ওয়ার্ক। আর আমি তো এখানে ম্যান মানে ওম্যান, অর্থাৎ একজন, এই টোটাল ওয়ার্ক মানে হচ্ছে এই যে 400, এটা হচ্ছে একজন মহিলা তোমার এই কাজ করতে পারে। একজন মহিলা 400 দিনে একটা কাজ, এই যে কাজটা সেটা একজন মহিলা 400 দিনে করতে পারে। তা আমাকে বলেছে 10 জন মহিলা কত দিনে করবে। দেখো এখানে লেখা আছে 10 জন মহিলা কত দিনে কাজটা করবে। তাহলে এই 400কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কেটে গেল, অর্থাৎ 40 দিনে কিন্তু কাজটি সম্পূর্ণ করবে 10 জন মহিলা, ওই কাজটি 40 দিনে সম্পূর্ণ করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করো। ওকে, তো এই হচ্ছে আমাদের যে আজকের ফার্স্ট, এটা আমি বিশেষ করে রেলের জন্য কিন্তু ফার্স্ট যে প্র্যাকটিস সেট, ম্যাথ প্র্যাকটিস সেট সিরিজ আজকে থেকে শুরু করলাম। এটা আমার প্রথম ভিডিও। তো যদি ভালো লাগে তোমরা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগছে। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি কিন্তু অন করে দিতে হবে, যাতে যখন আমি ভিডিও আপলোড করব এবং নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।